আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো দেখো আজকে আমরা তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের আজকে আমি হচ্ছে 2nd সিকিউ লেকচার। তো আয়নীকরণ শক্তি রিলেটেড, ঠিক আছে? তো আয়নীকরণ শক্তি রিলেটেড আমাদের কি পরীক্ষায় সিকিউ আসে, কেমন স্টাইলে, তোমরা জাস্ট কিছু নিয়ম মানে ইনশাআল্লাহ এই ক্লাসটা করলে আয়নীকরণ শক্তি রিলেটেড আশা করছি কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তো দেখো, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা শুরুতে লিখে রাখছি যে আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়, কোনো নিরপেক্ষ গ্যাসীয় পরমাণু থেকে সবচেয়ে বাইরের একটি ইলেকট্রন সম্পূর্ণভাবে অপসারণ করতে যে সর্বনিম্ন শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। ওকে, দেখো আয়নীকরণ শক্তি মানেটা কি? আয়নীকরণ মানে কি? আয়ন আর শক্তি মানে কি? এনার্জি। তার মানে তোমার কোনো একটা মানে পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে তুমি একটা আয়ন বা আয়ন মানে কি? পজিটিভ আয়ন বা নেগেটিভ আয়ন। সাধারণত ইলেকট্রন যেহেতু আমাদের কক্ষপথের বাইরে থাকে, তার মানে কি? ইলেকট্রন বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? তার মানে একটা ইলেকট্রনকে অপসারণ করতে আমাদের যতটা বেশি এনার্জি লাগবে তাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। ওকে? দেখো, যখন এভাবে লিখছি যে সোডিয়াম থেকে যদি আমি একটা ইলেকট্রন অপসারণ করি তাহলে আমি সোডিয়াম প্লাস বলি। অনেকে আবার এভাবেও লেখে যে সোডিয়াম মাইনাস, মানে একটা ইলেকট্রন অপসারণ করে সোডিয়াম প্লাস হয়েছে, ঠিক আছে? ওকে, দেখো এখানে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করতে যে শক্তি লাগে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আগে ফার্স্টে তোমার সূত্রটা জানতে হবে যে আয়নীকরণ শক্তিটা কি। আমার কোনো একটা নিরপেক্ষ গ্যাসীয় পরমাণু থেকে সবথেকে বাইরের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন সম্পূর্ণভাবে, একাধিক ইলেকট্রন না কিন্তু একটি ইলেকট্রন সম্পূর্ণভাবে অপসারণ করতে যে সর্বনিম্ন যে আমাদের শক্তিটার প্রয়োজন হবে, যেহেতু ইলেকট্রন কি একটা তো আয়ন, তাই না? তো এই আয়নটাকে অপসারণ করতে আমার যে এনার্জি লাগবে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। ওকে, এবার তাহলে দেখো আমি যে আঁকছি, এই যে একটা সোডিয়াম পরমাণু আঁকলাম, আঁকার পরে লাস্টের ইলেকট্রনটাকে যদি আমি অপসারণ করি তাহলে কি হয়ে যাবে? এটাকে আমাদের বলতেছে আয়নীকরণ শক্তি। বাট আমি যদি এই সোডিয়ামকে যদি সোডিয়াম প্লাস থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন অপসারণ করি, ধরো এইখান থেকে সোডিয়াম প্লাস মানে কি? একটা ইলেকট্রন অপসারণ হলে যেটা থাকে সেটা তো সোডিয়াম সোডিয়াম প্লাস, তাই না? এই যে এটা সোডিয়াম প্লাস, এখান থেকে তো এখানে দেখো শেষ শক্তি স্তরে আমার 8টা ইলেকট্রন আছে, তো 8টা তো আমি হচ্ছে একসাথে অপসারণ করতে, আটটা আটটা তো একটা স্ট্যাবল অবস্থা বা হচ্ছে একটা সক্রিয় অবস্থা বা একটা স্থিতিশীল অবস্থা, তাই না? তো এখান থেকে তো আমি তোমার সহজেই চাইলে ইলেকট্রন অপসারণ করতে পারবো না। সেজন্য দেখো লিখছি যে সোডিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন অপসারণ করলে সোডিয়াম 2 প্লাস, বাট যেটা আমাদের সম্ভব নয় কারণ এটা একটা স্থায়ী অবস্থা, মানে জাস্ট বোঝানোর জন্য বোঝালাম। ওকে, দেখো তোমাদের যখন আমি বিডিপিও পড়াইছিলাম তখন পড়াইছিলাম না যে বিডিপিও মানে হচ্ছে কোনো, বিডিপিও মানে হচ্ছে আমাদের বিজারণ ক্ষমতা, তারপরে ও মানে হচ্ছে তোমার অক্সাইড ধর্ম, তারপরে পি হচ্ছে তোমার পরমাণুর ব্যাসার্ধ, তাই না? তো আর ডি মানে হচ্ছে ধাতব ধর্ম। তো এই যে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাম থেকে যখন ডান দিকে যায় তখন হচ্ছে আমাদের কি হয়, বাম থেকে ডান দিকে গেলে আমাদের কমে, আর উপর থেকে নিচ দিকে গেলে আমাদের বাড়ে। বাট আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি হচ্ছে তার উল্টা, কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আমাদের কি হবে? বাড়বে, আর উপর থেকে নিচ দিকে গেলে আমাদের কি হবে? কমবে। ওকে, তাহলে দেখো সেই হিসেবে আমি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো লিখছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তার মানে কি আমাদের হিসাব মতে এই দিক থেকে আমাদের কি হওয়ার কথা ছিল? বাড়ার কথা ছিল। মানে আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে সেই সময় আমাদের কমতো, তার মানে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে এখন হচ্ছে আমাদের কি হবে? বাড়বে। কারণ ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি হচ্ছে ওই যে তোমাদের বিডিপিও যে ধর্মটা পড়েছিলাম তার হচ্ছে বিপরীত। বা এতটুকু মনে রাখো যে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, আর একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে গেলে হচ্ছে কমে, ঠিক আছে? বাট দেখো আমি তো এই জিনিসটা তো তার মানে তো সূত্র মতে আমি জিনিসটা আয়নীকরণ শক্তি জিনিসটা ঠিকই লিখছি যে আমি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো লিখছি, তার মানে বাম থেকে যত ডান দিকে যাবে তত হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? বাট দেখো এখানে একটা জিনিস ভুল আছে, এই পুরো লাইনটা ঠিক আছে বাট এখানে বেরিলিয়াম, বোরনের জায়গায় বেরিলিয়াম হবে, কারণ বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের থেকে কম, মানে বোরনের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, তার মানে বেরিলিয়াম এখানে বসবে, বোরন এখানে বসবে। আবার নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের থেকে বেশি, সেজন্য নাইট্রোজেন আগে বসবে, অক্সিজেন পরে বসবে, জাস্ট এখানে পার্থক্য। সেজন্য আমি এখানে ক্রস দিয়ে এই নিচের লাইনটা লিখছি, এটা আবার ঠিক হয়েছে, ঠিক আছে? তো এটা কেন এমন হলো? একটা তো কোনো কারণ আছে, কারণ ছাড়া তো কিছু হয় না। তো এই কারণটাই চলো দেখে নিই। এই কারণটা ভালো মতন শিখো তাহলে দেখবা, এই পেজটা ভালো মতন বুঝো তাহলে তুমি এমনিতেই সব বস হয়ে যাবে, ঠিক আছে? আয়নীকরণ শক্তির বস হয়ে যাবে। দেখো দেখো বেরিলিয়াম থেকে, হিসাব মতে বেরিলিয়ামের থেকে বোরন বড় হওয়ার কথা ছিল, বাট আমাদের
বেরিলিয়াম বড়, বোরন মানে আয়নীকরণ শক্তির দিক থেকে বেরিলিয়াম বড় আর বোরন হচ্ছে আমাদের কি ছোট। কেন? চলো এই জিনিসটা দেখে নেই। দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, আমি দেখি 1s2 2s2, আর বোরনের ইলেকট্রন বিন্যাস করলে আমি দেখি 1s2 2s2 2p1। ইলেকট্রন বিন্যাস তো আমরা সাধারণত সবাই পারি। আচ্ছা তোমাদেরকে দেখো তো, আমি একটা কথা বলে দিয়েছিলাম না, স্ট্যাবেল অবস্থা। স্ট্যাবেল অবস্থা কি? আমরা জানি এস কক্ষপথে যদি হচ্ছে আমাদের 2টা থাকে, পি কক্ষপথে আমাদের 6টা থাকে, ডি কক্ষপথে আমাদের 10টা থাকে, আর এফ কক্ষপথে আমাদের 14টা থাকে ইলেকট্রন, তাহলে সেটাকে আমাদের বলা হয় কি? এই জিনিসটা যদি থাকে তাহলে আমাদের সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যাবেল বা তোমার স্থায়ী অবস্থা। ঠিক আছে? বাট আমাদের যদি এরকম না থেকে যদি এভাবেও থাকে যে এখানে যদি আমাদের 3 থাকতো, ঠিক আছে, তারপরে এখানে যদি আমাদের 5 থাকতো, সাধারণত এই দুইটাই বেশি থাকে, 3 থেকে 5 থাকে, তার মানে কি পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, আবার ডি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। তার মানে কি এই দুইটা কি মোটামুটি একটা স্ট্যাবেল অবস্থায় আছে, মোটামুটিটা পুরোপুরি স্ট্যাবেল অবস্থায় আছে। যেহেতু অর্ধপূর্ণ অবস্থায় আছে তার মানে কি আমাদের স্ট্যাবেল অবস্থায় আছে। ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস দেখো তো, তার মানে কি এই এস অরবিটালটা পূর্ণ অবস্থায় আছে, তার মানে একদম তোমরা কি করবা বলি, একটা ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রন মানে একদম একটা ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথের শেষ অরবিটালটা তুমি হিসাব করবা, যে দেখবা ওটা কি স্ট্যাবল নাকি হচ্ছে নন স্ট্যাবল বা আনস্ট্যাবল কিনা। ঠিক আছে? তো দেখো 2s2, এটা শেষ কক্ষপথ কি 2s2 আছে, তার মানে কি 2s2টা কি বলো তো? 2s2টা আমি বলতে পারি না যে এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকে, তার মানে কি বেরিলিয়াম হচ্ছে আমার একটা স্ট্যাবল। আর যদি আমি বোরনটা দেখি, তার মানে পি অরবিটালে সর্বোচ্চ আমাদের 6টা থাকতে পারে, 6টা না থেকে যদি এটা অর্ধপূর্ণ থাকতো, 3টা থাকতো, তাও আমি তাকে স্ট্যাবল বলতে পারতাম। বাট যেহেতু এখানে একটা আছে, তার মানে আমি কি বলে দিব, এটা আনস্টেবল। আচ্ছা, এবার একটা জিনিস বলো আমাকে, কোনো কিছু যদি স্টেবল অবস্থায় থাকে, মনে করো তুমি তোমার সাথে তোমার কোনো একজন মানুষের খুব ভালো সম্পর্ক আছে, ঠিক আছে? তোমার সাথে কোনো একজন মানুষের খুব ভালো সম্পর্ক আছে, চাইলেই কি অন্য কোনো একটা মানুষ সেই সম্পর্কটা ভাঙতে পারবে? পারবে না তো। সেই সম্পর্কটা ভাঙতে কি অনেক এনার্জি দরকার না? কারণ তার মানে আমার অনেক কুটনামি করে ভাঙতে হবে, তার মানে কি আমার অনেক এনার্জির দরকার, রাইট? তার মানে এখানে থেকে তার মানে আমরা মনে রাখবো যে যারা স্টেবল থাকে বা সম্পর্ক ভালো থাকে, তাদেরকে আমার হচ্ছে আমার কি এনার্জি বেশি দরকার, তার সম্পর্ক ভাঙতে আমার এনার্জি বেশি দরকার। আর যার সম্পর্ক খারাপ থাকে মানে ইলেকট্রন বিন্যাস আনস্টেবল থাকে, তাকে ভাঙতে আমার সম্পর্ক মানে তাকে ভাঙতে মানে তোমার সম্পর্ক তো এমনিই খারাপ, আমি মানে একটা তুড়ি মারবো আর তোমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাই না? তো সেজন্য তাকে ভাঙতে আয়নীকরণ শক্তি আমার কম দরকার বা এনার্জি কম দরকার। ঠিক আছে? সম্পর্কটা ভাঙতে আমার এনার্জি কম দরকার। তো এইভাবে করে আমরা মনে রাখবো যে স্টেবল জিনিস হচ্ছে আমাদের এনার্জি অনেক বেশি দরকার হয়, আর যদি আমার আনস্টেবল হয় তার মানে আমার এনার্জি হচ্ছে কম দরকার হয়। তার মানে এনার্জি বেশি দরকার মানে কি আয়নীকরণ শক্তি, কথাটা ভালো মতন পড়ো, আয়নীকরণ শক্তি। হ্যাঁ, আয়নীকরণ শক্তি আমার বেশি লাগবে। স্টেবল মানে কি, সেই স্টেবল মানে হচ্ছে ধরো আমরা তো তোমাদের সবসময় বলি যে কোনো কিছু যদি অষ্টক পূরণ থাকে বা হচ্ছে কোনো কিছু যদি পূর্ণ আকারে থাকে, তাহলে সেই জিনিসটা ভাঙতে বেশি জিনিসের দরকার হয় না। দেখো একটা জিনিস, যে সোডিয়াম এখানে যখন একটা ছিল, ঠিক আছে, শেষ কক্ষপথে একটা ছিল, তার মানে এখানে কিন্তু আমার আয়নীকরণ শক্তি তেমন একটা লাগে না, বাট এইখানে কিন্তু আমার আয়নীকরণ শক্তি প্রচুর পরিমাণে লাগবে। কেন? কারণ এটা কিন্তু স্টেবল অবস্থায় আছে সেই জন্য। ঠিক আছে? এখান থেকে তুমি একটা ছুটাতে যাও, দেখবো অনেক কঠিন হবে, কারণ এটা একদম পরিপূর্ণ অবস্থায় আছে, স্টেবল অবস্থায় আছে। বাট এটা কিন্তু স্টেবল অবস্থায় না, তাই আমি চট করে এটাকে ভেঙে ফেলতে পারতাম। ঠিক আছে? তো এখানে এটাই হয়েছে জিনিসটা, যে স্টেবল অবস্থায় থাকে তার এনার্জি বেশি লাগে, তার মানে তার আয়নীকরণ শক্তি বেশি। আর যে হচ্ছে আনস্টেবল থাকে, তার মানে তাকে ভাঙতে শক্তি কম লাগে, তার মানে সে আয়নীকরণ শক্তি কম। ঠিক আছে? আর ব্যাখ্যাটা এখানে একটু লিখে দিয়েছি যে এর আয়নীকরণ শক্তি, বোরনের আয়নীকরণ শক্তি লাগে 800 কিলো জুল, আর বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি লাগে 899 কিলো জুল। তো এভাবে করে একটু মানে সিকিউ যখন আসবে তখন তো একটু অনেক কিছু বলতে হয় না বা অনেক কিছু ব্যাখ্যা দিতে হয়, তখন হচ্ছে এই ব্যাখ্যাটা দিবা। ওকে? আচ্ছা, এবার আসলে সেকেন্ড টপিকে আমরা চলে যাচ্ছি। সেকেন্ডে দেখো এখানে লেখা আছে, আমি ফার্স্টে এই ধাপটাও একটু ভালো মতন খেয়াল করো। ঠিক আছে? দেখো এখানে নাইট্রোজেন এবং অক্সিজেনের ব্যাপার স্যাপার কিছু আছে। দেখো, আমি যখন একটা পরমাণুকে মানে একটা মৌল থেকে যখন আমি একটা ইলেকট্রন অপসারণ করবো বা একটা পরমাণু থেকে যখন আমি একটা ইলেকট্রন অপসারণ করব, তখন সেটাকে বলে প্রথম আয়নীকরণ শক্তি। তার মানে আমি প্রথম অ্যাটেম্পট নিলাম বা প্রথম এনার্জি আমি বুস্ট করলাম। হ্যাঁ, মানে প্রথম এনার্জি আমি প্রয়োগ করলাম। তার মানে কি আমার
ওটা আমার প্রথম আয়নীকরণ শক্তি। আবার ওই একই পরমাণু থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন, আয়নীকরণ শক্তি মানে কিন্তু একটা একটা ইলেকট্রন অপসারণ করতে হবে, ঠিক আছে? একসাথে এতগুলো করতে পারবে না। তো প্রথমে যখন আমি কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলাম, তো তখন আমি তাকে বলবো প্রথম আয়নীকরণ শক্তি। সেই একই পরমাণু থেকে যখন আমি আরেকটা ইলেকট্রন অপসারণ করব, তাকে আমি বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কি বলছি কথাটা? কোনো একটা পরমাণু থেকে তুমি যদি একটা ইলেকট্রন অপসারণ করে কোনো একটা আয়নে পরিণত করো, তখন তাকে আমি বলবো প্রথম আয়নীকরণ শক্তি। এই পুরো প্রসেসটাকে বলবো, যেহেতু একটা ইলেকট্রন অপসারণ হলো, পুরো প্রসেসটাকে বলবো আমি প্রথম আয়নীকরণ শক্তি। ওই যে তুমি একটা ইলেকট্রন অপসারণ করলা, অপসারণ করে তুমি যেটা হয়েছে তোমার, সেটা থেকে তুমি আরেকটা ইলেকট্রন অপসারণ করে যা তোমার তৈরি হবে, তাকে আমি বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। রাইট? ওকে। তো দেখো, অক্সিজেনের ক্ষেত্রেও ঠিক, আমি একবার প্রথম আয়নীকরণ শক্তি করব, তারপরে আমি একবার দ্বিতীয় আয়নীকরণ শক্তি করব। তো কেমনে করব চলো দেখে নে। দেখো এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তো আমরা সবাই জানি 1s2 2s2 2p3, ঠিক আছে? এবার দেখো, কোনো কিছু থেকে তুমি যদি একটা ইলেকট্রন অপসারণ করে করে তুমি যদি NH প্লাস করো, তার মানে কি আমি শেষ, মানে ইলেকট্রন বিন্যাস তো আমরা সবাই জানি তাই না, যে NH প্লাস মানে কি একটা ইলেকট্রন অপসারণ করে, তার মানে এখানে 3 থাকবে না, এখানে কত থাকবে? 2 থাকবে। এখানে দেখো আমি 2 লিখছি, ঠিক আছে? এইখান থেকে যখন আমি আবার আরেকটা ইলেকট্রন অপসারণ করব, তখন কী হয়ে যাবে? এখানে 2 এর জায়গায় আবার কী হবে? 1 হবে। এটা তো আমরা ইলেকট্রন বিন্যাস সবাই জানি। তো দেখো, আবার আমি অক্সিজেনের ক্ষেত্রেও এমন করবো। দেখো এই যে 1s2 2s2 2p4, যেহেতু অক্সিজেনের মানে পারমাণবিক সংখ্যা 8, এটা থেকে যখন তুমি একটা ইলেকট্রন অপসারণ করবে, একটা ইলেকট্রন অপসারণ করা মানে কি এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তার মানে 3 হবে। তারপর এটা করে তোমার এটা হলো। যাই হোক, দেখো তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমার যখন প্রথম আয়নীকরণ শক্তিটা যখন আমি প্রয়োগ করলাম, তখন আমার জিনিসটা কি হয়েছে? আমি যখন প্রথম আয়নীকরণ শক্তি করছি, তখন আমার জিনিসটা বা হচ্ছে এই নাইট্রোজেনের ক্ষেত্রে ফার্স্টে খেয়াল করো, আমার প্রথম আয়নীকরণ শক্তি প্রয়োগ করার আগে আমার ওই পরমাণুটাতে যে নাইট্রোজেনটা ছিল, সে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যার লাস্টেরটা খেয়াল করো, 2p3। তার মানে কি এটা কি অর্ধপূর্ণ অবস্থায় আছে না? কোনো কিছু পূর্ণ বা অর্ধপূর্ণ থাকা মানে তো স্ট্যাবল অবস্থায় থাকে, সেজন্য দেখো আমি সাইডে স্ট্যাবল লিখে রাখছি। আবার যখন সে দ্বিতীয় আয়নীকরণ শক্তির পূর্বে যখন সে এই যে আয়নটা ছিল তার এটা দেখো 2p2, তার মানে কি এটা আনস্টেবল অবস্থায় আছে, তার মানে এটা, কারণ এটা অর্ধপূর্ণ বা পূর্ণ কোনো অবস্থাতেই নেই। আবার দেখো অক্সিজেন যখন আমার প্রথম যেটা ছিল, মানে আয়নীকরণ শক্তিতে রূপান্তরিত হওয়ার আগে আমার যেই ওর ওর মধ্যে তো এনার্জি ছিল তাই না, তো এই এনার্জিটাতে দেখো 2p4, এ কি পূর্ণ বা অর্ধপূর্ণ? কিছুই না, তার মানে কি এটা আমার স্ট্যাবল নয়, আনস্ট্যাবল বা হচ্ছে অস্থায়ী। আর ও প্লাস যখন হয়েছে, ঠিক আছে, মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে যাওয়ার আগে দেখো এই বা দ্বিতীয় আয়নীকরণ শক্তিটাতে দেখো এখানে আমার কি হয়েছে? 2p3, তার মানে কি এটা কিন্তু আমার স্ট্যাবল, কারণ এটা অর্ধপূর্ণ। পি যদি 3 হয় বা 6 হয়, তার মানে অর্ধপূর্ণ বা পূর্ণ। আর ডি যদি 5 হয় বা 10 হয়, তার মানে কি অর্ধপূর্ণ বা পূর্ণ। আর এফটা সাধারণত অত পর্যন্ত যায় না, আর এস মানে 1 মানে হচ্ছে অর্ধপূর্ণ, আর এস এর 2 মানে হচ্ছে পরিপূর্ণ। দেখো তাইলে আমার নাইট্রোজেনের যখন প্রথম আয়নীকরণ শক্তি ছিল, তখন কিন্তু ও স্ট্যাবল ছিল, বাট দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে যখন যাবে তখন কিন্তু ও আনস্ট্যাবল হয়ে গেছে। আবার অক্সিজেন যখন প্রথম আয়নীকরণ শক্তিতে যাবে তার আগে কিন্তু আনস্ট্যাবল ছিল, বাট যখন দ্বিতীয় আয়নীকরণ শক্তিতে যাবে তার আগে কিন্তু আমার স্ট্যাবল হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি না যে যত বেশি স্ট্যাবল তাকে ভাঙতে তত এনার্জি দরকার, যত এনার্জি দরকার তার আয়নীকরণ শক্তি তত বেশি। তার মানে যখন আমার এই দুইটার ক্ষেত্রে যখন আমি প্রথম আয়নীকরণ শক্তি বের করতেছি, তখন আমি বলবো, যখন আমি প্রথম আয়নীকরণ শক্তি বের করছি তখন আমি বলবো যে এটার কি হয়? নাইট্রোজেন বেশি স্ট্যাবল, তার মানে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি বেশি। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে আমাদের বেশি নাইট্রোজেনের ক্ষেত্রে, কারণ অক্সিজেন হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলায় স্ট্যাবল থাকে, ঠিক আছে? বাট ম্যাক্সিমাম টাইমে তোমাদের হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি বের করতে বলা, আর কিছু যদি বলা না থাকে তাহলে তোমরা প্রথম আয়নীকরণ শক্তিটাই বের করবা, ঠিক আছে? তো এবার দেখো তাহলে কোশ্চেনে কেন প্রথম আয়নীকরণ শক্তিটা লেখা থাকে, এটার কারণটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? কারণ কোশ্চেনে বলে দেয় যে নাইট্রোজেন অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি বের করো, সাধারণত দ্বিতীয় আয়নীকরণ শক্তি চায় না। তো এই যে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, এটা কি জিনিস এটা আমি মানে তোমাদেরকে বুঝাইলাম। আবার কিন্তু আমি এখান থেকে আবার তৃতীয় আয়নীকরণ শক্তি বের করতে পারি, কিন্তু আমার তখন কি করতে হবে? আরেকটা ইলেকট্রন অপসারণ করতে হবে, ঠিক আছে? একটা একটা করে ইলেকট্রন অপসারণ করতে হবে।
আচ্ছা যাই হোক, দেখো তো নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1402, আর অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তির মান হচ্ছে 1314। তো দেখো যেহেতু এভাবে তুমি ব্যাখ্যা দিবা, ফার্স্টে এই ব্যাখ্যাটা দিবা, মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সাধারণত চায় না, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বোঝাইলাম। তো প্রথমে তুমি নাইট্রোজেন এটা দিয়ে ব্যাখ্যা দিয়ে তারপরে হচ্ছে তুমি নিচে লিখবা, তারপরে এবার এটাও বলবা যে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি 1402 কিলোজুল/মোল, অক্সিজেনের আয়নীকরণ শক্তি 1400 এত কিলোজুল/মোল। যেহেতু নাইট্রোজেনেরটা বেশি, তার মানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, ব্যাস। ঠিক আছে, মানে ব্যাখ্যা দেওয়ার সময় একটু ভাবে করে ব্যাখ্যা দিবা। আচ্ছা চলো তাহলে আমি এখন হচ্ছে একটু সিকিউতে চলে যাই। দেখো এখানে আসতে হচ্ছে আমাদের এক্স ও ওয়াই মোলের প্রথম আয়নীকরণ শক্তির মান একই হবে কিনা যৌক্তিকভাবে বিশ্লেষণ করো। এটা তোমাদের একটা সিকিউ কুমিল্লা বোর্ডে আসছে। আমি দেখো এখানে এক্স এর জায়গায় ফসফরাস আর ওয়াই এর জায়গায় সালফার, এটা কিন্তু আমি লিখে রাখছি, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার যাতে তাড়াতাড়ি তোমাদেরকে পড়ে ফেলতে পারি। এটাতে হতো 3 নাম্বার পর্যায় আর 15 নাম্বার গ্রুপ, 16 নাম্বার গ্রুপ। তার মানে কি এক্স মানে হচ্ছে ফসফরাস আর ওয়াই মানে হচ্ছে সালফার। ওকে, দেখো ঘ নাম্বারে বলছে এক্স ও ওয়াই মোলের প্রথম আয়নীকরণের মান একই হবে কিনা। এই যে প্রথম আয়নীকরণের মান, এই প্রথম আয়নীকরণের মানটা কেন বলছে এটা তো আমি তোমাদেরকে বুঝাইলাম। ঠিক আছে, তো তুমি ফার্স্টে কি করবা, এই পি আর এস এর দুইটার ইলেকট্রন বিন্যাস ফার্স্টে করে নিবা। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে আমি তো এভাবে লিখতে চাচ্ছি যে নাইট্রোজেন থেকে নাইট্রোজেন প্লাস হয়েছে, এরকম এরকম। তোমার ইচ্ছা, তুমি যেভাবে মন চাই সেভাবে ব্যাখ্যা দাও, তুমি বুঝতে পারছো কিনা এটাই হলো ফ্যাক্ট। ওকে, দেখো তার মানে প্রথমে আমি ফসফরাস আর সালফার, আর যেহেতু প্রথম আয়নীকরণ শক্তি বলছে তুমি জাস্ট এরকম ইলেকট্রন বিন্যাস করেই ব্যাখ্যা দিতে পারো। ঠিক আছে, ওকে দেখো, তো ফসফরাস বা এভাবে করে দেখতে পারো, ফসফরাস একটা ইলেকট্রন ত্যাগ করে আমার কি হয়েছে, ফসফরাস প্লাস হয়েছে। সালফার একটা ইলেকট্রন ত্যাগ করে আমার কি হয়েছিল, সালফার প্লাস হয়েছে। তার মানে এটাতে কি হয়েছে, আমার প্রথম আয়নীকরণ শক্তি হয়েছে, এটা তো আমার প্রথম আয়নীকরণ শক্তি হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এখানে আমার যেহেতু বলে দিচ্ছে একই প্রথম আয়নীকরণ শক্তি, তার মানে আমি সেক্ষেত্রে এটা ব্যাখ্যা করবো। আর যদি তোমার কিছু না বলা থাকে তখন তুমি প্রথম আয়নীকরণ শক্তিটাই ব্যাখ্যা করবে। ওকে, তো দেখো ফসফরাসের প্রথম আয়নীকরণ শক্তি শেষে 3p3, তার মানে কি পি অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, তার মানে কি এটা স্ট্যাবল। আর এসটা কি আমার কি নন মানে আনস্ট্যাবল। ঠিক আছে, তো এটা বলে দিবা যে পি হচ্ছে আমার কি স্ট্যাবল, দেখে পি এর আয়নীকরণ শক্তি বেশি আর এটা আয়নীকরণ শক্তি কম, ব্যাস। এখন দেখো আমাকে যদি টু বা হচ্ছে আমাদের যদি দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বের করতে বলতো, তখন কিন্তু আমার সালফার বেশি হইতো, পি কম হইতো। কেন, কারণ আমি যখন এই P1 মানে কি ফার্স্ট ইলেকট্রন আসক্তিটা আমি সরি আয়নীকরণ শক্তিটা আমি বের করছি, এখন আমি যখন দ্বিতীয়টাতে যাইতাম তখন আমার এটা কি হয়ে যেত, এটা আমার 3p মানে একটা ইলেকট্রন অপসারণ করে আমার 3p2 হয়ে যেত না, আর এটা কি হয়ে যেত 3p3 হয়ে যেত। সেক্ষেত্রে আমার টুটা দেখো, টুটা কিন্তু আমার ফসফরাসের ক্ষেত্রে টুটা তখন আমার কি হয়ে যেত, আনস্টেবল হয়ে যেত। বাট ই টুটা সালফারের ক্ষেত্রে আমার কি হয়ে যেত, স্টেবল হয়ে যেত, যেহেতু ইপি3 হয়েছে। তার মানে আমি তখন বলতে পারতাম না যে টুটা আমার হচ্ছে সালফারের ক্ষেত্রে বেশি স্টেবল আর ফসফরাসের ক্ষেত্রে আমার কম স্টেবল, তাই না? তার মানে টু বের করতে বলে আয়নীকরণ শক্তি বেশি হতো আমার সালফারের ক্ষেত্রে। বাট ওয়ান যেহেতু বা প্রথম আয়নীকরণ শক্তি যেহেতু আমাকে বের করতে বলছে, সেক্ষেত্রে আমার ওয়ান বেশি হচ্ছে আমার কতকার, ফসফরাসের, এবং ফসফরাসের ওয়ান বেশি মানে আয়নীকরণ শক্তির মান বেশি, তার মানে ফসফরাসের আয়নীকরণ শক্তির মান বেশি। ওকে, এবার চলো নেক্সটটাতে যাই। দেখো এখানে আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। দেখো তার মানে ফার্স্টে আমি তিনটার ইলেকট্রন বিন্যাস করে নিলাম। ঠিক আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যাই থাকুক না কেন, তুমি হচ্ছে মেইন তোমার যে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেটা করে নিবা। সোডিয়ামের লাস্টে কত হয়, 1s2 1s2 2s2 2p6 3s1। আমি লাস্টের টুকু জাস্ট লিখছি 3s1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s2 আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3s2 3p1। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, ম্যাগনেসিয়ামের যে শেষ কক্ষপথে 3s2 আছে, 3s2 মানে কি বলতো, এস অরবিটালে সর্বোচ্চ দুইটাই থাকে, তার মানে পূর্ণ আছে, তার মানে কি এটা অনেক বেশি স্টেবল। আর পি অরবিটালে 1 আছে, তার মানে পি অরবিটালটা কি কম স্টেবল। হ্যাঁ, পি অরবিটালে তো আমাদের 6টা বা 3টা থাকলে আমাদের হচ্ছে পূর্ণ বা অর্ধপূর্ণ থেকে স্টেবল হয়, তার মানে এটা একদমই কম স্টেবল। আর 3s1 মানে কি, 3s1 মানে হচ্ছে তোমার এস অরবিটালে তোমার অর্ধপূর্ণ আছে বলতে পারো, বাট এস অরবিটালটা তো এখানে তোমার খুবই কি নগণ্য, তার মানে এটাকে তোমার তেমনভাবে বিবেচনা করা হয় না। ঠিক আছে, তো এবার দেখো যেহেতু এটা হচ্ছে তোমার এটার ক্ষেত্রে খেয়াল করে কিন্তু 3s2 কিন্তু অলরেডি তোমার পূর্ণ হয়ে 3p-টা তোমার একটু মানে আর কি ল্যাকিংস হয়ে গেছে। ঠিক আছে, বাট এটা তো তোমার 3s-টাই ভালো মতন পূর্ণ হতে পারে না। তার মানে আমরা বলতে পারবো ম্যাগনেসিয়ামটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল। এখন তুমি আমাকে বলতে পারো তাহলে এখানে তো আমার 3s2 3p1 আছে, তার মানে তো এখানে আমার 3s2 তো অলরেডি আমার মানে কি এখানে অলরেডি তোমার 3s2 হয়ে গেছে, তার মানে 3p1 আছে, তার মানে এটা কি হইলো। দেখো আমরা কিন্তু শেষ কক্ষপথের
মেনলি বিবেচনা করি, তাই না? তো শেষ কক্ষপথের দিক থেকে এটা যেহেতু শেষ কক্ষপথটা স্ট্যাবল, তার মানে এটা সব থেকে বেশি স্ট্যাবল। আর এই দুটার মধ্যে কম্প্যারিজনে আসলে এটা যেহেতু 1 আছে আর এটা যেহেতু 3s2 অলরেডি স্ট্যাবল আমার, সেজন্য তোমার এটাকে মোর দ্যান স্ট্যাবল ধরা হয়। সোডিয়ামের থেকে এটাকে বেশি স্ট্যাবল ধরা হয়। তার মানে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম। আর তারপরে তুমি একটু টুকটাক ব্যাখ্যা দিয়ে দিবে যে এটা হচ্ছে তোমার এত কিলোজুল পার মোল, এটা এত কিলোজুল পার মোল, এটা এত কিলোজুল পার মোল, দ্যাটস ওয়াই হচ্ছে এটার মান বেশি, ঠিক আছে? তার আগে ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা দিবা, তারপর হচ্ছে তুমি কিলোজুল পার মোল দিয়ে ব্যাখ্যা দিবা। আর এটা একটু মনে রাখবা কিলোজুল পার মোলগুলো, কারণ এটা পরীক্ষা যেহেতু আসে সেহেতু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো আর এখানে চিত্রটা ভালো মতন পড়বা, ভালো মতন সব কিছু সবগুলো চিত্রই পড়তে হবে। আমি লাস্টের পেজে চিত্রটা ভালো মতন পড়বা লিখতে যাই, এটা লিখে ফেলছি। যাই হোক, দেখো লিখছে পর্যায় সারণী তৃতীয় পর্যায়ের জন্য, দেখো এটা মানে কোশ্চেন পর্যায়, এটা হচ্ছে যশোর বোর্ডে আসছে, ঠিক আছে? পর্যায় সারণী তৃতীয় পর্যায়ের জন্য কিছু একটা তারা লিখছে। এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এখানে দেওয়া হচ্ছে গলনাঙ্ক। যাই হোক, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এখানে, দেখো ABCDEFGH। আমি এখানে কিন্তু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা কিন্তু আমি লিখে রাখছি। এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এটা কিন্তু আমি লিখছি, ঠিক আছে? ওখানে জাস্ট উপরে পর্যায় সারণী লেখা ছিল আর ABCD লেখা ছিল, মানে তোমাদেরকে এটা বসাতে হবে। তোমাদেরকে কিন্তু আমি শুরুর দিন ক্লাসেই বলছিলাম যে পর্যায় হচ্ছে তোমার 3 পর্যন্ত, না 4 পর্যন্ত, কত পর্যন্ত বললাম? 3 পর্যন্ত মনে হয় বলছে। 3 পর্যন্ত অ্যাটলিস্ট তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, দেখো তো এখানে বলছে এফ অপেক্ষা ই আয়নীকরণ শক্তি কেন বেশি ব্যাখ্যা করো। দেখো এফে তার মানে কি মৌল? সালফার, আর ইতে হচ্ছে ফসফরাস। তার মানে সালফার থেকে ফসফরাস কেন বড় সেটা কিন্তু একবার আমি ব্যাখ্যা দেওয়া অলরেডি ডান, সো আর দিব না। তো এফ অপেক্ষা ই আয়নীকরণ শক্তি বেশি কেন, তুমি হচ্ছে ফার্স্ট আয়নীকরণ শক্তি দিয়ে ব্যাখ্যা দিবা। ওকে, আচ্ছা চলো নেক্সট। এবার তুমি বলতে পারো আমি কি ফার্স্ট আয়নীকরণ শক্তি দিয়ে ব্যাখ্যা দিব না সেকেন্ড আয়নীকরণ শক্তি দিয়ে ব্যাখ্যা দিব। ওকে, দেখো এখানে বলছে এফ অপেক্ষা ই এর আয়নীকরণ শক্তি বেশি কেন, ঠিক আছে? তার মধ্যে ফার্স্ট আয়নীকরণ শক্তি দিয়ে ব্যাখ্যা হবে, তাই না? তো এটা কমন সেন্স। ওকে, দেখো উদ্দীপকের রেখাটি আদর্শ পর্যায়বৃত্ত ধর্ম প্রদর্শন করে না, যুক্তিসহ বিশ্লেষণ করো। দেখো এখানে আমার মানে এরকমভাবে দেওয়া ছিল লিথিয়ামটা লেখা ছিল কোশ্চেনে, বেরিলিয়াম বোরন লেখা ছিল না, কার্বন লেখা ছিল না, নাইট্রোজেন লেখা ছিল, তোমার এখানে এ লেখা ছিল, আর এখানে নিয়ন লেখা ছিল, ঠিক আছে? তার মানে লেখাটা ছিল কিভাবে, মানে কোশ্চেনটা এভাবে লেখা ছিল, হলো না কেন? কোশ্চেনটা লেখা ছিল এভাবে, লিথিয়াম ছিল, এখানে এক্স ছিল, এখানে এ ছিল, আর এখানে হচ্ছে নিয়ন ছিল। তার মানে কিন্তু আমি দেখেই মানে বুঝে ফেলতে পারতেছি যে লিথিয়াম থেকে নিয়ন, তার মানে একটা পর্যায় লেখা আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, রাইট? আমি কিন্তু ফার্স্টের আর লাস্টের পরমাণুটা দেখেই কিন্তু আমি বুঝে ফেলতে পারতেছি যে এটা একটা পর্যায় লেখা, কারণ আমি তোমাদেরকে 3 পর্যন্ত পর্যায়ে মুখস্থ করতে বলছিলাম। ওকে, তার মানে এখানে কি হবে? বেরিলিয়াম হবে, এখানে হবে বোরন, এখানে হবে কার্বন, এখানে হবে নাইট্রোজেন, এর জায়গায় হবে হচ্ছে অক্সিজেন, এখানে হবে হচ্ছে ফ্লোরিন, এখানে হবে নিয়ন। এখানে আমাকে বলছে উদ্দীপকের রেখাটি আদর্শ পর্যায়বৃত্ত ধর্ম প্রদর্শন করে না, যুক্তিসহ বিশ্লেষণ করো, ঠিক আছে? তো তখন আমি দেখো এখানে একটা জিনিস যেটা দেখবা, মানে কি এখানে দেখো বেরিলিয়াম থেকে বোরন, এই যে একটু আগে যেটা বললাম যে আমাদের বেরিলিয়ামটা আমাদের মানে আয়নীকরণ শক্তির হিসাব মতে বেরিলিয়ামটা আমার ছোট হওয়ার কথা, বোরনটা আমার বড় হওয়ার কথা, কিন্তু উল্টা হয়েছে, বোরনটা ছোট, বেরিলিয়ামটা বড়। কারণ কেন ব্যাখ্যা দিছি, নাইট্রোজেন ছোট হওয়ার কথা, অক্সিজেন বড় হওয়ার কথা, তো নাইট্রোজেন বড় হয়েছে স্ট্যাবিলিটির কারণে আর অক্সিজেন ছোট হয়েছে আনস্ট্যাবলের কারণে, ঠিক আছে? তো এই জিনিসটা ব্যাখ্যা দিবা। আর তোমাদের মাঝে মাঝে আসে যে মানে আয়নীকরণ শক্তিরা ব্যাখ্যা দাও বা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দাও, তখন কিন্তু তুমি এরকম একটা চিত্র এঁকে ব্যাখ্যা তোমার দিতে হবে, ঠিক আছে? তো এই চিত্রটা অবশ্যই তুমি বাসায় প্র্যাকটিস করবা, একটু মানে মুখস্থ টাইপেরই করবা, ঠিক আছে? যে উদ্দীপকের মানে এরকম একটা মাঝে মাঝে কোশ্চেন আসে যে তৃতীয় পর্যায়টা কিভাবে করে তোমার আয়নীকরণ শক্তি লস হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তোমার একটু ব্যাখ্যাটা পেতে হবে। দেখো সব কিছুই কিন্তু এরকম করে তোমার উঁচায় উঁচায় আছে, জাস্ট দেখবা যে দুইটা হচ্ছে তোমার একটু মানে ল্যাকিংস আছে, যে দুইটার মধ্যে সেই দুইটাই হচ্ছে তোমার একটু এরকম নিচে নেমে গেছে, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা একটু চিত্রটা মুখস্থ রাখবা, চিত্রটা একটু মাথায় রাখবা, কারণ এভাবে করে মাঝে মাঝে কোশ্চেনে বলে যে চিত্রটা আঁকো, ঠিক আছে? ওকে, এটা কি দ্বিতীয় পর্যায়ে না, দ্বিতীয় পর্যায়ের চিত্রটা একটু মনে রাখবা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলবা, আর ভালো লাগবে যদি প্র্যাকটিস করো, ঠিক আছে? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখে নেক্সট ক্লাস কখন দেই।